তোমরা ভুল করছো। আমাকে পাওয়া এতটাও সহজ নয়। আমাকে পেতে হলে তোমাদেরকে কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ওই পাপ্পু, আমার কথা শোনছেরা? এই জঙ্গল আর আগের মতো নেই। এখানে শান্তিতে বসে কেউ রুটি পর্যন্ত খেতে পারে না। কখনো সাপ চলে আসে, কখনো বিড়াল এসে ভয় দেখায়। আমাদের এমন কোনো ভালো মানুষ খুঁজতে হবে যার মনটা পরিষ্কার আর যার বাড়িতে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। বান্টি ভাই, তুমি কি সব কথা বলছো? মানুষের ওপর ভরসা করা মানে নিজের হাতে বিপদ ডেকে আনা। তারা খুব লোভী হয়, শুধু নিজের স্বার্থটাই দেখে। আরে এসব বাদ দে, দুনিয়া শুধু খারাপ মানুষে চলে না। চল কোনো ভালো মানুষ খুঁজি, তার বাড়িতে যাব, তাকে সাহায্য করব, আর নিজেরাও একটু আরামে থাকব। আমার মন বলছে নিশ্চয়ই কোনো ভালো মানুষ পাওয়া যাবে। চল সাহস করে এগিয়ে যাই। দুজন একটু দূর যাওয়ার পর দেখে এক কৃষক গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হে ভগবান, তুমি আমাকে এত ছোট জীবন দিলে আর দুঃখ দিলে এত বড়। এখন আমি কোথায় যাব? আমার ছোট্ট মেয়েটার কি হবে? ওই পাপ্পু, দেখ এই লোকটা তো খুবই দুঃখে আছে। মনে হচ্ছে জীবনে বড় কোনো সমস্যা চলছে। চল গিয়ে জিজ্ঞেস করি। দুজন কৃষকের কাছে যায়। ওই পাজি, কি হয়েছে? এত চিন্তা করছেন কেন? কাঁদতে কাঁদতে তো নদী বইয়ে দিলেন, ব্যাপারটা কি? কে বলল? এখানে তো কেউ নেই। দুঃখে কি আমি পাগল হয়ে গেছি নাকি? ভয় পাবেন না ভাই, আমরা কথা বলতে পারি। আমি ঘোড়া, আর এটা আমার বন্ধু বান্টি। হ্যাঁ পাজি, চিন্তা করবেন না। আমরা একেবারে জাদুকরি জিহ্বা পেয়েছি। বলুন, কেন কাঁদছেন? কোনো সমস্যা থাকলে আমাদের বলুন। দুঃখ ভাগ গণলে কমে যায়। ভাই, আমার একটা ছোট্ট মেয়ে আছে। সে খুব অসুস্থ। বৈদ্য বলেছে তাকে শুধু চম্পা ফুলই বাঁচাতে পারে। কিন্তু সেই ফুল কোথায় পাবো, কেমন দেখতে, কিছুই জানি না। চম্পা ফুল? ওরে বাবা, এই আবার কি জিনিস? চম্পা তো শুনেছি, কিন্তু এই ফুলের ব্যাপারটা কি? তুই কখনো এমন কোনো ফুল দেখেছিস বা খেয়েছিস? না ভাই, আমিও কখনো শুনিনি। এটা সাধারণ কোনো ফুল মনে হচ্ছে না। আমিও জানি না সেটা কি। শুধু এটুকু জানি আমার মেয়ের জীবন ওই ফুলের ওপর নির্ভর করছে। পাজি, আপনি সাহস রাখুন, ভয়কে দূরে ফেলুন। আমাদের আপনার স্ত্রীর কাছে নিয়ে চলুন। ভাবিজি হয়তো কিছু জানেন, আমরা আপনাকে সাহায্য করব। এই চম্পা ফুল আসলে কি? আমরা তো পুরো বাগান খুঁজে ফেলব, আপনি শুধু কান্না বন্ধ করুন। আপনাকে এভাবে ভালো লাগে না। হ্যাঁ ভাই, চলুন, আমাদের আপনার স্ত্রীর কাছে নিয়ে চলুন। আমরা সবাই মিলে কোনো না কোনো উপায় বের করব। চলুন পাজি, দেরি করবেন না। পাপ্পু, তাড়াতাড়ি পা চালা, আমরা চম্পা ফুলের খোঁজে বের হচ্ছি। মদন, বান্টি আর পাপ্পু বাড়িতে পৌঁছে যায়। মদনের স্ত্রী মায়া অস্থির হয়ে বসে আছে। শোনো মায়া, আমি এসে গেছি। আর দেখো আমার সাথে কারা এসেছে। আমাকে তাড়াতাড়ি সেই চম্পা ফুলের ব্যাপারে বলো। আমি যেখান থেকেই হোক সেটা খুঁজে নিয়ে আসব। মদন, তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে এত বড় বিপদ, আর তুমি একটা ইঁদুর আর একটা ঘোড়া নিয়ে এসেছো। এদের দিয়ে তুমি চম্পা ফুল খুঁজবে? ওহো ভাবিজি, আপনি তো আমাদের দেখে আরও টেনশনে পড়ে গেলেন। চিন্তা করবেন না, আমরা ওই ফুল খুঁজে বের করবই। আমাদের জুটি একদম নাম্বার 1। এই ইন্দুরটা তো কথা বলছে, আর কি অদ্ভুত ভাষায় কথা বলছে। ভাবিজি, শুধু এটুকুই না, আমিও কথা বলতে পারি। আমরা সাধারণ প্রাণী নই। আপনি শুধু আমাদের পথটা বুঝিয়ে দিন। ওই ফুল কোথায় পাওয়া যাবে, আমরা সেটা নিয়ে ফিরবই। তোমরা যদি আমার মেয়ের প্রাণ বাঁচাতে পারো, তাহলে আমি তোমাদের প্রাণীর মতো নয়, নিজের সন্তানের মতো ভালোবাসবো আর লালন পালন করব। মায়া, এখন এসব আবেগের সময় নয়। আগে তাড়াতাড়ি বলো, তুমি কোথায় সেই ফুলের কথা শুনেছিলে? আমি অনেক আগে এক বুড়ো বাবার কাছ থেকে শুনেছিলাম ওই ফুলটা একটা খুব পুরনো পুকুরের ধারে ফোটে। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাদের কালিন্দির জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। সেই জঙ্গল খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক। সেখান থেকে কেউ ফিরে আসে না।
ওহো ভাবিজি, আপনি বিপজ্জনক বলেই তো আমার রক্ত আরও গরম করে দিলেন। আমার চালাকি আর পাপ্পুর এই ঝড়ের গতির সামনে কোনো জঙ্গল টিকতে পারবে না। আপনি শুধু মেয়ের খেয়াল রাখুন, আমরা ফুল নিয়ে এখনই ফিরে আসব। এই ধরে নিন। হ্যাঁ ভাবি, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। বান্টি ভাই, এখন আর দেরি করা যাবে না, চল এখনই বের হই। ঠিক আছে, চল ভাই, ভগবান আমাদের রক্ষা করুন। এরপর তিনজনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যাত্রা চলতে থাকে। সূর্য ডুবে গেছে, চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। তখনই পথে একটি পুরনো ও ভয়ঙ্কর গুহা দেখা গেল। হঠাৎ সেই গুহার ভেতর থেকে একটি কষ্ট ভরা আওয়াজ ভেসে এলো। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। মদন ভাই থামুন, এই আওয়াজটা কোনো মানুষের মনে হচ্ছে যে খুব বড় বিপদে আছে। হ্যাঁ বান্টি, তুমি ঠিক বলছো। আমাদের ভিতরে গিয়ে দেখা উচিত, কেউ খুব কষ্ট পাচ্ছে। ওহো, কোনো সমস্যা নেই পাজি, চিন্তা করবেন না। ভিতরে গিয়ে দেখি কোনো ভিলেন আছে, সামনে আসলে তার রক্ষা নেই। চল সেরারা। তিনজন সাহস জোগাড় করে গুহার ভেতরে ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য দেখে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক সিদ্ধ তান্ত্রিক মাটিতে পড়ে কষ্টে ছটফট করছে। বাবা, আপনার এই কি অবস্থা? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দেরি করবেন না মদন ভাই, বাবাকে তাড়াতাড়ি আমার পিঠে তুলে দিন, আমরা তাকে বৈদ্যের কাছে নিয়ে যাব। ওহো বাবাজি, আপনি ঘাবড়াবেন না, আমরা পুরো সাহায্য করব। আপনাকে কিছু হতে দেব না। একটু সাহস রাখুন পাজি। না না বেটা, এখন অনেক দেরি হয়ে গেছে। আমার ভাগ্যে যা লেখা ছিল তা আমাকে ভোগ করতেই হবে। আমারই লোভী শিষ্য আমাকে বিষ খাইয়ে দিয়েছে। সে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা ছিনিয়ে নিতে চেয়েছিল। সে ভুল জিনিস নিয়ে পালিয়ে গেছে, যা তার সর্বনাশ করবে। কিন্তু আসল আমানত এখনও আমার কাছেই আছে। এতটুকু বলে তান্ত্রিক একটি জাদুকরী আয়না বের করেন। আমি একজন সৎ মানুষের অপেক্ষা করছিলাম, আর প্রকৃতি তোমাদের এখানে পাঠিয়েছে। এই জাদুর আয়নাটা এখন তোমাদের আমানত। শোনো বাচ্চারা, এই আয়নাটা সবসময় তোমাদের হাতে থাকবে না। যখনই তোমরা বিপদে পড়বে, শুধু এটাকে ডাকবে, হে জাদুকরী আয়না, প্রকাশ হও। এটা সাথে সাথে তোমাদের সামনে হাজির হবে এবং সঠিক পথ দেখাবে। মদন, বান্টি আর পাপ্পু বিস্ময়ে বড় বড় চোখ করে আয়নাটার দিকে তাকিয়ে থাকে। বেটা, একটা কথা মনে রেখো, এই আয়নার প্রতি কখনো লোভ করো না। শুধু নিজের প্রাপ্য জিনিসই চেয়েও, আর মনটা পরিষ্কার রাখো। যতক্ষণ তোমাদের নিয়ত ভালো থাকবে, ততক্ষণ এটা তোমাদের সেবক হয়ে থাকবে। এতটুকু বলেই তান্ত্রিকের শরীরে হালকা নড়াচড়া হয়। তারপর তার চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। গুহার ভেতর নিস্তব্ধতা নেমে আসে। তান্ত্রিক বাবা মরতেও আমাদের ভালো চেয়েছেন। আমরা এখন এখান থেকে যেতে পারি না। আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পূর্ণ সম্মানের সাথে তার শেষকৃত্য করব। তাকে অগ্নি দিয়ে পঞ্চভূতে বিলীন করা আমাদের কর্তব্য। পরের দিন সকালে মদন তান্ত্রিকের শেষকৃত্য সম্পন্ন করে। ছাইকে প্রণাম করে তিনজন আবার তাদের লক্ষ্যপথে রওনা দেয়। এখন তাদের কাছে এমন এক শক্তি ছিল যা কালিন্দীর ভয়ঙ্কর জঙ্গলে তাদের রক্ষা করবে। সূর্যের তাপ আর জঙ্গলের ভীতিকর নীরবতার মধ্যে মদন, পাপ্পু আর বান্টি টানা 2 দিন ধরে হাঁটছে। চারদিকে উঁচু উঁচু পুরনো গাছ, যাদের ডালপালা একে অপরের সাথে জড়িয়ে যেন একটা জাল তৈরি করেছে। কোথাও কোনো পথই দেখা যাচ্ছে না। পাপ্পু ভাই, আমার তো পা আর চলছে না। 2 দিন হয়ে গেল এই গোলকধাঁধায় ঘুরছি, কিন্তু বুঝতেই পারছি না কোনটা উত্তর আর কোনটা দক্ষিণ। মনে হচ্ছে আমরা শুধু ঘুরপাক খাচ্ছি। সত্যি বলছো মদন ভাই? আমার চোখের সামনেও অন্ধকার নেমে আসছে। না ঘাসের খোঁজ আছে, না পানির। যদি এমনই চলে, তাহলে চম্পা ফুলে পৌঁছানোর আগেই আমরা মারা যাব। ওহো পাজি, আপনারা তো একেবারে হাল ছেড়ে দিলেন। আরে ও বোকা লোকেরা, তান্ত্রিক বাবা যে আয়নাটা দিয়েছিল সেটা কবে কাজে লাগাবে? বের করো ওটা। বিপদে কাজে না লাগালে কি নিজের মুখ দেখার জন্য রেখে দিয়েছো নাকি? বের করো। আরে হ্যাঁ বান্টি, তুমি একদম ঠিক মনে করিয়ে দিয়েছ। আমি তো ভয়ের মধ্যে সেই জাদুকরী জিনিসটার কথাই ভুলে গিয়েছিলাম।
হে জাদুকরি আয়না, তুমি যেখানে থাকো আমার সামনে উপস্থিত হও। হুকুম করুন আমার প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন, আমি উপস্থিত। বলুন, এই পৃথিবীর কোন গোপন তথ্য জানতে চান? হেই দিব্য আয়না, আমার ছোট্ট মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমাদের চম্পা ফুল দরকার। তুমি কি আমাদের সেখানে পৌঁছানোর পথ দেখাতে পারবে? প্রভু, চম্পা ফুল পাওয়া কোনো সহজ কাজ নয়। এটি অমৃত সরোবরের কাছে ফোটে। সেখানে পৌঁছাতে হলে আপনাদের 3টি কঠিন ধাপ পার হতে হবে। প্রথম, নাগমণি খুঁজে বের করা। দ্বিতীয়, নাগমণির বিনিময় বা লেনদেন। তৃতীয়, 2 পাহাড়ের মাঝখানে থাকা এক মায়াবী সেতু পার হওয়া। নাগমণি, লেনদেন, সেতু, ভাই সাহেব শুনতেই ভয় লাগছে। একটু বিস্তারিত বলবেন আমাদের কি করতে হবে? ওহো আয়না ভাই, একটু আমাদের ভাষায় বুঝিয়ে বলো না। এই ধাপ টাপ শুনে তো মাথা হ্যাং হয়ে গেছে। সোজা করে বলো, কোথায় যেতে হবে আর কি করতে হবে? মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে সরাসরি উত্তরের দিকে যাও। সেখানে তোমরা নাগলোকের দরজা পাবে। সেখানে এক বিশাল সাপ পাহারা দিচ্ছে। ভয় পেও না। তার সামনে গিয়ে শুধু এই মন্ত্রটি বলবে, আমি নাগলোক থেকে এসেছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। এখন দেরি করো না বন্ধু আমার, আমাকে দাও তোমার মণি, হে আমার সাথী। তোমরা এই মন্ত্র বলা মাত্রই সেই নাগ বুঝে যাবে যে তোমরা একেবারে সৎ ও পবিত্র আত্মা। কারণ এই গোপন মন্ত্র শুধু নিঃস্বার্থ মানুষই বলতে পারে। সে তোমাদের নিজের নাগমণি দিয়ে দেবে। আর সেই মণি নিয়ে আমাদের কি করতে হবে? ওই মণি নিয়ে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেখানে বৃক্ষরাজের রাজ্য আছে। সে তোমাদের সঙ্গে সেই নাগমণির বিনিময়ে চুক্তি করবে। যখন তোমরা তাকে মণিটা দেবে, তখন সে তোমাদের ভেতরে যাওয়ার অনুমতি দেবে এবং সাথে একটি জাদুকরি চাবি দেবে। সেই চাবি তোমাদের সেই পথে নিয়ে যাবে যেখানে 2টি আলাদা পাহাড়ের মাঝে একটি সেতু তৈরি করতে হবে। যখন তোমরা খাদের কাছে পৌঁছাবে, তখন সেই চাবি নিজেই পথ তৈরি করে দেবে এবং তোমরা চম্পা ফুল পর্যন্ত পৌঁছে যাবে। আয়নার আলো ধীরে ধীরে কমে এলো, যেন সে বিদায় নিচ্ছে। কিন্তু মনে রেখো মদন, এই পথ ছলনা, মায়া আর প্রতারণায় ভরা। পথে তোমাদের খারাপ শক্তি আর ভয়ঙ্কর রাক্ষসদের মুখোমুখি হতে হবে, যারা তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে। নিজের মন পরিষ্কার রাখবে। যখনই পথ হারিয়ে ফেলো বা মৃত্যুর মুখোমুখি হও, আমাকে ডাকবে। আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। এতটুকু বলেই আয়নাটি অদৃশ্য হয়ে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এবার 3 জনের চোখে নতুন এক জেদ আর সাহসের ঝিলিক দেখা গেল। ওই শুনলি, নাগলোক বৃক্ষরাজ। ভাই, এবার তো আসল অ্যাডভেঞ্চার শুরু হলো। পাপ্পু সেরা, গিয়ার লাগা, চল নাগলোকের দিকে। আমার মন্ত্র তো একেবারে রেডি। আমি নাগলোক থেকে এসেছি। বাহ, কি কথা! রাস্তা খুব কঠিন বান্টি ভাই, কিন্তু মদন ভাইয়ের মেয়ের জন্য আমি আমার জীবনও বাজি রাখতে পারি। চল মদন ভাই, এখন আর থামা যাবে না। হ্যাঁ বন্ধুরা, চল। ঈশ্বর আমাদের সাথে আছেন। এখন রাক্ষস আসুক বা কোনো ছলনা, আমরা চম্পা ফুল নিয়ে তবেই ফিরব। 3 জন নিজেদের ক্লান্তি ঝেড়ে ফেলে উত্তরের দিকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল। তারা জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছল যেখানে গাছগুলো এত ঘন যে চাঁদের আলোও মাটিতে পৌঁছতে পারছে না। চারদিকে অদ্ভুত শব্দ হচ্ছিল। হঠাৎ এক ঠান্ডা ও ভারী কণ্ঠস্বর শোনা গেল, যা জঙ্গলের নীরবতা চিনে দিল। থামো, দাঁড়াও পথিকরা, এটা তোমাদের জায়গা নয়। এখানে মৃত্যুর ছায়া বিরাজ করছে, ফিরে যাও। 3 জন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। মদনের বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু বান্টি নিজের প্রাণের পরোয়া না করে চিৎকার করে উঠল, ওহো, কে রে তুই যে আমাদের রাস্তা আটকে রেখেছিস? সামনে এসে কথা বল। আমাদের ছোটখাটো প্রাণী ভাবিস না। আমরা তো মৃত্যুকে হ্যালো বলে এসেছি। সাহস থাকলে সামনে এসে মুখোমুখি কথা বল, পাজি। হ্যাঁ, তুমি কে? লুকিয়ে কেন ভয় দেখাচ্ছ? যদি সাহস থাকে সামনে এসে কথা বলো। কিন্তু মদন, যার মনে তার অসুস্থ মেয়ের মুখ ভেসে উঠছিল, বুঝতে পারছিল এখানে রাগ নয়, ভদ্রতাই কাজ দেবে। আপনি যেই হন না কেন, দয়া করে সামনে আসুন। আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমরা তো শুধু বাধ্য হয়ে পথ চলা কিছু যাত্রী। আমাদের পথ আটকাবেন না, আমাদের প্রতি দয়া করুন। মদনের কথা বাতাসে ছড়িয়ে পড়তেই মাটি কাঁপতে লাগল।
এক বিশাল ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর অবয়ব বেরিয়ে এলো। সেটি কোনো সাধারণ সাপ নয়, সে স্বয়ং নাগেশ্বর। মানুষ, তোর এত সাহস হলো কিভাবে নাগলোকের সীমানা অতিক্রম করার? তুই কি নিজের জীবন হারাতে চাস? বল, কোন উদ্দেশ্যে এখানে এসেছিস? মদন কাঁপতে কাঁপতে তার পুরো গল্প বলল। তার অসুস্থ মেয়ে, বৈদ্যের কথা আর চম্পা ফুলের প্রয়োজন। চম্পা ফুল? সেটা পেতে হলে নাগমণি দরকার, কিন্তু নাগমণি কোনো সাধারণ কাউকে দেওয়া হয় না। তোকে তোর সত্যিকারের মানবতার প্রমাণ দিতে হবে। তুই কি প্রস্তুত? বান্টি আস্তে করে পাপ্পুর কানে ফিসফিস করে। ওই মদন, ওই মন্ত্রটা, জাদুর আয়নার মন্ত্রটা পড়ে দে পাজি, এখনই সময়। মদন গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল আর পূর্ণ ভক্তি নিয়ে সেই প্রাচীন মন্ত্রটি উচ্চারণ করল। আমি নাগলোক থেকে এসেছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। এখন দেরি করো না বন্ধু আমার, আমাকে দাও তোমার মণি, হে আমার সাথী। মদনের মুখ থেকে এই শব্দগুলো বের হওয়া মাত্রই নাগেশ্বরের রাগ সম্পূর্ণ শান্ত হয়ে গেল। তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল আর চোখের লালচে ভাব কোমলতায় বদলে গেল। অদ্ভুত! এই মন্ত্র শুধু সেই মানুষই বলতে পারে যার আত্মা আয়নার মতো পরিষ্কার আর যার মনে একটুও স্বার্থপরতা নেই। মদন, তুই এই মনির প্রকৃত যোগ্য। তোর সততা আমার মন জয় করেছে। নাগেশ্বর সঙ্গে সঙ্গে নাগমণি তুলে দিল। যাও মদন, এই মণি তোমাদের রক্ষা করবে, কিন্তু মনে রেখো পথ এখনো অনেক বাকি। আগামীকাল তোমাদের বৃক্ষরাজের সাথে দেখা করতে হবে। নিজের সাহস ধরে রেখো। এতটুকু বলেই নাগেশ্বর অন্ধকারে মিলিয়ে গেল। ওই চেক দে ফাট্টে পাজি, তুমি তো একেবারে কামাল করে দিলে। মন্ত্র পড়তেই নাগবাজি তো একেবারে ইমোশনাল হয়ে গেল। এখন তো মনি আমাদের হাতেই। সত্যি মদন ভাই, তোমার সরলতা আজ আমাদের প্রাণও বাঁচিয়েছে আর আমাদের লক্ষ্যেও আরও কাছে নিয়ে এসেছে। এটা আমার ছোট্ট মেয়ের দোয়ারই ফল বন্ধুরা। এখন শুধু বৃক্ষরাজের সাথে দেখা করতে হবে আর সেই জাদুর চাবির জন্য লেনদেন করতে হবে। মদন, পাপ্পু আর বান্টি উত্তেজিত হয়ে সামনে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে তারা এক বিশাল গাছের কাছে পৌঁছে গেল। থামো পথিকরা, কার অনুমতিতে তোমরা বৃক্ষরাজ্যের সীমানায় ঢুকছ? এখানে আমার অনুমতি ছাড়া পাখিও ডানা ঝাপটাতে পারে না। এখান থেকেই আমার রাজ্য শুরু। হে বনদেবতা, হে বৃক্ষরাজ, আমি কোনো অনধিকার প্রবেশকারী নই। আমি একজন ব্যবসায়ী আর আপনার সাথে একটি বড় লেনদেন করতে এসেছি। লেনদেন? এক সাধারণ মানুষ আমার সাথে কি লেনদেন করবে? তোমার কাছে কি এমন কিছু আছে যা এই পুরো জঙ্গলের সবুজের চেয়েও মূল্যবান? ওহো পাজি, দেখেই আমাদের ছোট করে ফেললেন। আমাদের মদন পাজি কিন্তু সাধারণ কেউ না। আমরা এমন জিনিস এনেছি যা পুরো জঙ্গলকে উজ্জ্বল করে দেবে। বলুন তো, লেনদেন মঞ্জুর আছে কি না? মজার লাগছে। ঠিক আছে, বলো তুমি আমাকে কি দিতে চাও? মহারাজ, আমি আপনাকে সেই দিব্য নাগমণি দিতে প্রস্তুত যা আমাকে স্বয়ং নাগেশ্বর দিয়েছেন। এর বদলে আমি সেই জাদুকরী চাবিটি চাই যা দুই আলাদা পাহাড়ের মাঝে পথ তৈরি করতে পারে। নাগমণির নাম শুনেই বৃক্ষরাজের চোখে এক ঝিলিক দেখা গেল। সেই মণির শক্তিতে পুরো জঙ্গল চিরসবুজ হয়ে উঠতে পারে। নাগমণি, যদি সত্যি তোমার কাছে সেই মণি থাকে তাহলে এই লেনদেন আমার কাছে গ্রহণযোগ্য। এই নাও, এই সেই দিব্য চাবি যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমার কাছে সুরক্ষিত ছিল। ধন্যবাদ মহারাজ। এখন দয়া করে বলুন এই চাবিটি কিভাবে ব্যবহার করতে হবে। শোনো মদন, যখন তুমি সেই শেষ প্রান্তে পৌঁছাবে যেখানে দুই পাহাড়ের মাঝে গভীর খাদ থাকবে, তখন এই চাবিটা আকাশের দিকে তুলে ধরে মন থেকে এই মন্ত্র বলবে। হে দিব্য চাবি, আমাদের পথ দেখাও। আমরা পথ হারা পথিক, আমাদের গন্তব্যের সন্ধান দাও। এতটুকু বললেই এই চাবি তোমাদের পায়ের নিচে একটি শক্ত সেতু তৈরি করে দেবে। কিন্তু মনে রেখো, চম্পা ফুল ঠিক সেই জায়গায়ই পাবে যেখানে তোমাদের সততার শেষ পরীক্ষা হবে। বান্টি খুশিতে লাফিয়ে উঠল। ওই চেক দে ফাট্টে পাজি,
এই ডিল তো একেবারে লাভের হয়েছে। নাগমণি গেছে তো কি হয়েছে, চাবি তো পেয়ে গেছি। পাপ্পু সেরা, এবার গতি বুলেটের মতো করে দে। চম্পা ফুল আর বেশি দূরে নয়। একদম ঠিক বান্টি ভাই, এখন শুধু ওই পাহাড়টা পার হতে হবে, তারপরই মদন ভাইয়ের মেয়েটা আবার হাসবে। মদনের চোখে এবার আশার জল চিকচিক করছিল। তিনজন এগিয়ে চলল সেই শেষ খাদের দিকে, যেখানে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করত। মদন, পাপ্পু আর বান্টি হাঁটতে হাঁটতে অবশেষে সেই জায়গায় পৌঁছালো যেখানে মাটি হঠাৎ শেষ হয়ে গেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুইটি বিশাল পাহাড়, আর মাঝখানে এক গভীর খাদ, যেখান থেকে ধোঁয়া আর আগুনের শিখা বেরোচ্ছে। নিচে পানি নয়, ফুটন্ত লাল লাভা প্রবাহিত হচ্ছে। মদন ভাই, এটা আবার কি জিনিস? নিচে তো মনে হচ্ছে স্বয়ং যমরাজের দরজা খুলে আছে। যদি এতে এক পাও পড়ে তাহলে মুহূর্তেই ছাই হয়ে যাব। ওহো পাজি, কি হট সিন, এত গরম। ও পাপু, যদি এই চাবি কাজ না করে তাহলে আমরা একটা কাঠের নৌকা বানাবো, কিন্তু এই লাভায় নৌকা চলবে কিভাবে? আমার তো মাথায় কাজ করছে না। তুমি পাগল হয়ে গেছো নাকি বান্টি? লাভায় কাঠের নৌকা তো মুহূর্তেই পুড়ে কয়লা হয়ে যাবে। এখানে কোনো সাধারণ উপায় কাজ করবে না। মদন তার গলা থেকে সেই সোনালি চাবিটা বের করল। তার মুখে ঘাম, কিন্তু চোখে নিজের মেয়েকে বাঁচানোর দৃঢ় সংকল্প। হে দিব্য চাবি, আমাদের পথ দেখাও। আমরা পথ হারা পথিক, আমাদের গন্তব্যের সন্ধান দাও। মদনের মুখ থেকে শেষ শব্দ বের হতেই চাবি থেকে সাদা ও শীতল আলো বের হলো, যা সরাসরি আগুনের খাদে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটল। ফুটন্ত লাভার ওপর পাথর আর আলোর তৈরি এক জাদুকরী সিঁড়ি তৈরি হতে লাগল। সেটি বাতাসে ভাসতে ভাসতে একটি শক্ত সেতুর মতো অন্য পাহাড়ের সাথে যুক্ত হয়ে গেল। ওই চ্যাকদে ফাটতে একেবারে জাদু হয়ে গেল। পাজি, সিঁড়ি তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, এর আগে কোনো সিস্টেম এরার হয়ে যায়। তিনজন কাঁপতে কাঁপতে সেই জাদুকরী সিঁড়ির ওপর পা রাখল। নিচে আগুন ফুটছে, কিন্তু সেই পথে তাদের একটুও গরম লাগছিল না। ধীরে ধীরে তারা ওপারে পৌঁছে গেল। খাদ পার হতেই মনে হলো যেন অন্য এক জগতে এসে পড়েছে। চারপাশের বাতাসে এক অদ্ভুত সুগন্ধ, যা মনকে শান্ত করে দিচ্ছে। একটু এগিয়ে যেতেই তারা একটি ঝলমলে সরোবর দেখতে পেল। দেখো, ওটাই সেই চম্পা ফুল যার খোঁজে আমরা আমাদের জীবন বাজি রেখেছিলাম। ওহো, চম্পা ফুলটা তো একেবারে দারুণ গ্ল্যামারাস দেখাচ্ছে। পাজি, আমাদের পরিশ্রম তো সফল হলো। এখন শুধু এটা নিয়ে বাড়ির দিকে উড়ে চলি। থামো পথিকরা, যাকে তোমরা একটি সাধারণ ফুল ভাবছ, সে আসলে এক অভিশপ্ত আত্মার আহ্বান। আমি চম্পা। যত সহজ মনে হচ্ছে আমাকে পাওয়া, তত সহজে আমি তোমাদের কাছে আসব না। যদি আমাকে এখান থেকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের আমার 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রেখো, একটিও ভুল হলে তোমরা 3জন এখানেই এই সরোবরের তীরে চিরদিনের জন্য অভিশপ্ত পাথর হয়ে যাবে। তোমরা কি প্রস্তুত? দেবী, আমরা আমাদের জীবন বাজি রেখে এখানে এসেছি। যদি হারি, তাহলে এই জীবনের আর কোনো মূল্য থাকবে না। আমরা প্রস্তুত। বল, এমন কি জিনিস যা তোমার কাছে আছে কিন্তু তুমি তাকে দেখতে পারো না? সে তোমাকে পথ দেখায় কিন্তু নিজে চলতে পারে না। সে মরে যায় তবুও বেঁচে থাকে। যদি তুমি তাকে হারাও, তাহলে নিজের পরিচয় ভুলে যাবে। মদন গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল, যিনি ছোটবেলায় তাকে গল্প শোনাতেন। দেবী, এর উত্তর হল সংস্কার এবং শিক্ষা। এগুলো আমাদের ভেতরে থাকে, আমাদের পথ দেখায়। মানুষ মারা যায়, কিন্তু তার দেওয়া শিক্ষা ও মূল্যবোধ বেঁচে থাকে। এটাই আমাদের আসল পরিচয়। সত্য, প্রথম দ্বার খুলে গেল। ওহে ছোট প্রাণী, বলো, একটি কুয়োতে 20টি ব্যাঙ আছে। তাদের মধ্যে 5টি ব্যাঙ মারা গেল। এখন কুয়োতে মোট কতটি ব্যাঙ রইল? ওহো দেবীজি, আমি তো স্কুলের মুখই দেখিনি, কিন্তু আমার দেশি বুদ্ধি বলছে এখনো 20টেই ব্যাঙ থাকবে। কারণ মরে যাওয়া ব্যাঙগুলো তো কুয়ো থেকে বেরোবে না, সেখানেই পড়ে থাকবে। তোমার উপস্থিত বুদ্ধি তোমাকে বাঁচিয়ে দিল। দ্বিতীয় দ্বারও খুলে গেল। পাপ্পু, যদি আমি তোমাকে এখন এমন একটি জীবন দিই যেখানে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হবে, তোমার জন্য থাকবে সোনার আস্তাবল। কিন্তু শর্ত হলো,
এই মুহূর্তেই তোমাকে তোমার এই দুই তুচ্ছ বন্ধুকে হত্যা করতে হবে। তুমি কি বিলাসবহুল জীবনের জন্য বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করবে? দেবী, যে রাজকীয় সুখ বন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে থাকে তা সুখ নয়, নরক। আমার বন্ধুরা আমার আত্মা, তাদের ছাড়া আমি শুধু একটা মাটির পুতুল। আমি আপনার সেই রাজকীয় জীবন চাই না, আমি আমার বন্ধুত্ব আর বিশ্বাস্ততাকেই বেছে নেব। অসাধারণ পাপ্পু, তোমার নিয়ত আমাকে জয় করেছে। আমি তোমাদের সঙ্গে চলতে প্রস্তুত। কিন্তু আমার সুগন্ধ এত মোহনীয় যে যেই পথে তুমি যাবে রাক্ষস এবং ডাইনরা তোমাদের পিছনে আসবে। গ্রামে পৌঁছলে সতর্ক হও, কারণ আমার গন্ধ গ্রামের লোকদেরও তোমাদের বাড়িতে টেনে আনতে পারে। রাত্রির অন্ধকারে তোমাদের বাড়ি পৌঁছাতে হবে। ওহো পাজি, টেনশন নাও না, আমাদের কাছে তো জাদুকরি আয়না আছে। হে জাদুকরি আয়না, আমাদের এই বিপদ থেকে বের করো এবং আমাদের আঙিনায় পৌঁছে দাও। যাত্রাপথে তারা কাটা ও লাভার মধ্যে দিয়ে এগোয়, কিন্তু যাওয়ার পথ সম্পূর্ণভাবে তাদের বিশ্বাসের উপর নির্ভর করছে। মদন কিছু দূর এগিয়ে এসে একটি প্রাচীন গুহার সামনে পৌঁছায়। গুহা কোনো সাধারণ পাথর নয়, এটি এক সময়ের দরজা। ভিতরে ঢুকে শুধু আমাদের গ্রামের এবং বাড়ির নাম বললেই হবে। পলক ফাটার আগেই গুহা আমাদের আঙিনায় পৌঁছে দেবে। তারা গুহার ভিতরে প্রবেশ করে, যেখানে বাতাসে এক অদ্ভুত কম্পন অনুভূত হয়। মদন চম্পার ফুল দৃঢ়ভাবে ধরে চোখ বন্ধ করে পুরো বিশ্বাসের সঙ্গে স্বীকার করে। জাদুকরি গুহা সঙ্গে সঙ্গে তাদের বাড়ির আঙিনায় পৌঁছে দেয়। মদনের মেয়ে নিরাপদে সুস্থ হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোথা থেকে এটি দেখছেন সেটাও জানান।